নমস্কার, আমি ডাক্তার নিত্যানন্দ পাল। আমার গ্রামীণ হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। অর্থাৎ বন্ধুরা, বিগত দিনে যে সমস্ত ভিডিও আমি আপলোড করেছি নিশ্চয়ই আপনার মনোযোগ সহকারে দেখেছেন, কারণ প্রত্যেকটা ভিডিও আমি চেষ্টা করি যাতে করে মানুষের উপকারে লাগে। আমার 11 বছরের সামান্য বাস্তব অভিজ্ঞতা সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করি যাতে করে আপনাদের কাজে লাগে। আপনাদের এমনও হতে পারে 10 জনে 7 জন উপকার পাচ্ছেন, আবার 3 জন উপকার পাচ্ছেন না। এটা কোনো ব্যাপার নয়। আপনারা তো অনেক ফিস দিয়ে ডাক্তার দেখান, সেখানেও এরকম ধরনের 7 জন উপকার পান, 3 জন বিফল হন। এটা কি আপনারা অস্বীকার করতে পারবেন? যাই হোক, ভিডিওগুলো দেখবেন। সমস্ত কিছু এখানে আপনাদের উপকারের উদ্দেশ্যে ভিডিওগুলো তৈরি করা হয়। তাহলে চলুন বন্ধুরা, কোনো রকম মন্তব্য না করে আজকের এই ভিডিওর মাধ্যমে যে নতুন বা পুরনো কোষ্ঠকাঠিন্য রোগের জার্মানির হোমিও ওষুধ সম্বন্ধে আলোচনা করব, এই ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা, এরকম কোষ্ঠকাঠিন্য রোগে কিন্তু অনেকেই ভুগছেন, অনেকেই অনেক প্যাথি দেখিয়েছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক বড় বড় ডাক্তারকে ফি দিয়ে দেখেছেন, কিন্তু কোনোভাবেই সুফল পাননি। একটা কথা বলি, আপনার যে বিফলতার মুখ দেখেছেন, কোনোভাবেই উপকার পাননি, বাড়িতে কি বসে থাকবেন? এরকম বসে থাকতে থাকলে আপনার একদিন মলটা এমন কোষ্ঠকাঠিন্য আকার ধারণ করবে যে মলটাকে কোষ্ঠের সঙ্গে বা জোর করে প্রেসার দিয়ে পায়খানা করতে গেলে রেকটামটা ফেটে যাবে। রেকটামটা ফেটে গেলে কী হবে? সেখানে বলি বা ফিসার রোগ দেখা দিতে পারে। আর বলি বা ফিসার রোগ হওয়ার পরে আবার কি হতে পারে? কখনো কখনো রক্তস্রাব হতে পারে। আর সেই রক্তস্রাব হতে হতে যখন ইনফেকশন হয়ে যাবে, তখন সেখানে ক্যান্সার পর্যন্ত হতে পারে। আপনি কি করবেন? চুপ করে বাড়িতে বসে থাকবেন বিফলতার জন্য? কিংবা কিছু পয়সা হয়তো আপনি খরচ করে ফেলেছেন, চুপ করে বসে থাকবেন? এই জন্য বলছি যে আপনার অনেক বড় বড় ডাক্তার দেখেছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে যে জার্মানির কোষ্ঠকাঠিন্য রোগের হোমিও ওষুধ সম্বন্ধে আলোচনা করব, এই ওষুধটাকে একবার ট্রাই করবেন, একবার ব্যবহার করার চেষ্টা করবেন। হ্যাঁ বন্ধুরা, এবারে বলি, এই কোষ্ঠকাঠিন্য রোগটাকে তাড়াতে গেলে আপনি কি শুধু ডাক্তারের উপর নির্ভরশীল হবেন? ভাবুন তো, আপনার খাওয়া দাওয়া, আপনার লাইফস্টাইল, আপনার জীবন জীবিকা, যে আপনি রোজ নিয়মিত যেসব খাবার দাবার গ্রহণ করেন, সেগুলোকে কি পরিবর্তন করার দরকার নেই? অবশ্যই করে পরিবর্তন করতে হবে। যেমন আপনাকে রোজ আঁশযুক্ত খাবার খেতে হবে। আঁশযুক্ত খাবার কি? যে সবজির মধ্যে যথেষ্ট পরিমাণে ফাইবার থাকে সেই রকম খাবার। এবারে কিছু আঁশযুক্ত ফল আমাদের নিয়মিত খেতে হবে। যেমন কি আপেল তাদের মধ্যে সর্বপ্রধান। আমি মনে করি আপেল সর্বপ্রধান। আপেল হচ্ছে ছাল শুদ্ধ খেয়ে দেখবেন, পরের দিন কিন্তু আপনার পায়খানাটা দারুণভাবে হয়ে যাবে। আঁশ বলতে কি? ছাল যাকে বলা হয়, বাংলা কথায় আঁশ বলা হয়। আপেলের ছাল না ছাড়িয়ে আপনি আপেলটাকে খান, ভালো করে ধুয়ে, গরম জলে ধুয়ে কিংবা ঠান্ডা পরিষ্কার জলে ধুয়ে আপনি আপেলটাকে ছাল শুদ্ধ খান, কখনো ছাড়িয়ে খাবেন না। আঁশটাকেই প্রয়োজন। এই আঁশটা কি করে? মলটাকে অন্তর থেকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিজে জড়িয়ে নিয়ে কিন্তু বেরিয়ে আসে। এটা হচ্ছে আঁশের কাজ। এছাড়া বাজারে ইসবগুলের ভুসি পাওয়া যায়। সেই ইসবগুলের ভুসির মধ্যে যথেষ্ট পরিমাণে ফাইবার আছে। সেই ইসবগুলের ভুসি আপনি সকালে আর সন্ধ্যায় 1 চামচ করে গরম জল সহ খান। এমনি শুকনো খাবেন, শুকনো খেয়ে যথেষ্ট পরিমাণে জল সেবন করুন। এটাকে কিন্তু আপনাকে করতে হবে। রোজ নিয়মিত খাবার দাবারের মাধ্যমে কিছু পরিমাণ আঁশযুক্ত খাবার থাকা চাই। এবার আঁশযুক্ত খাবার খেলেন না, তাহলে ইসবগুলের ভুসি খেলেন। এরকম কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। এছাড়া কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণে ন্যূনতম দিনে 3 থেকে 3.5 লিটার জল খেতে হবে। 4 লিটার জল খেলে তো আরও কোনো কথা নেই। এটাকে কিন্তু আপনাকে গুরুত্বের সঙ্গে নিয়মগুলোকে পালন করতে হবে। কারণ শরীরের মধ্যে জলীয় অংশ যদি না থাকে, তখন কিন্তু আমাদের পায়খানা বা স্টুলটা হার্ড হয়ে যায়। যথেষ্ট পরিমাণে জল সেবনের প্রয়োজন আছে। কারণ আপনি যখন একটা ভাত রান্না করতে যাচ্ছেন, পর্যাপ্ত পরিমাণে যদি জল না দেন, তাহলে সেখানে কিন্তু ভাতটা শক্ত হয়ে পুড়ে যাবে। একইভাবে শরীরের মধ্যে জলীয় অংশ যদি সঠিকভাবে না থাকে, সেখানে যে হজম ক্রিয়াটা, অর্থাৎ রান্না হয়ে গিয়ে পরিপাক হয়ে গিয়ে যে অপাচ্য পদার্থ, অর্থাৎ পাচ্য পদার্থ আমাদের খাওয়া দাওয়া শরীরের মধ্যে ভিটামিন হিসাবে চলে যাচ্ছে, অপাচ্য যে খাদ্যবস্তুগুলো সেগুলো কিন্তু মল হিসেবে বেরিয়ে আসে। আর সেই সময় যদি পর্যাপ্ত পরিমাণে জল না থাকে, অপাচ্য খাবারটা তো শক্ত হয়ে যাবে, পুড়ে যাবে। সেরকম দেখবেন মল কালো হয়ে যায়, শক্ত হয়ে যায়, গানগার টাইপের হয়ে যায়। আর সেই শক্ত স্বরূপ মলটাকে যখন আপনি নির্গত করতে চান, তখন কিন্তু মলদারটা ফেটে যায়। এটাই হচ্ছে কোষ্ঠকাঠিন্য। খুব সহজে কিন্তু নির্গত হয় না। আর বিশেষ করে জলীয় অংশ কমজোরের কারণে রেকটামটাও শুষ্ক হয়ে যায়, তখন আরও কষ্ট হয় মলত্যাগ করতে। বন্ধুরা, এই সম্বন্ধে কিন্তু আর বেশি বকবক করব না। আপনারা অনেকে খারাপ মনে করতে পারেন, সবার তো সব জ্ঞান আছে, মান ও হুঁশ আছে, কিন্তু কে বা পালন করে? এই জন্য আমরা একটু বকবক করে থাকি, এই জন্য ক্ষমা প্রার্থী। চলুন এবারে জার্মানির কোন হোমিওপ্যাথি ওষুধটা সেবন করবেন, কোথায় পাবেন, কত দাম, কফোটা করে সেবন করবেন, সেটাই। আজকে যে জার্মানির মূল হোমিও ঔষধ, কনস্টিপেশন রোগের হোমিও ঔষধ, অর্থাৎ যারা প্রচুর পরিমাণে
ক্রনিক রোগেও ভুগছেন, তারা জার্মানির অ্যাডেল নম্বর 11 অর্থাৎ 11 এই ড্রপটাকে হোমিওপ্যাথি শপ থেকে জোগাড় করে নিতে পারবেন। বন্ধুরা, এটা অনলাইনেও আপনারা পারচেস করতে পারেন। গুগলে গিয়ে সার্চ করবেন অ্যাডেল 11 অর্থাৎ অ্যাডেল নম্বর 11, সার্চ করলে পেয়ে যাবেন যে কনস্টিপেশন ড্রপ। দেখবেন গুগলে গিয়ে সার্চ করে দেখবেন এর মূল্য কিন্তু 310 রুপিস অর্থাৎ 310 টাকা। আপনারা কখনো কখনো সেটা ডিসকাউন্ট হিসেবে পেয়ে যেতে পারেন, অনলাইন থেকে পারচেস করতে পারেন। এছাড়া হোমিওপ্যাথি শপে যাবেন, সেখানেও 10% হলে ডিসকাউন্ট আপনারা পাবেন। তাই অ্যাডেল নম্বর 11 কনস্টিপেশন ড্রপ এটা হোমিওপ্যাথি শপ থেকে আপনারা কিনবেন। চলুন এবারে সেবন করবেন কিভাবে, ফোঁটা করে সেবন করবেন। যারা ইনফ্যান্ট নবজাতক শিশু, সবেমাত্র বাচ্চা, সেই নবজাতকদের জন্য 5 থেকে 7 ফোঁটা করে 1 চামচ গরম জলে 5 থেকে 7 ফোঁটা ফেলে সেটাকে সকাল সন্ধ্যা দিনে 2বার করে দিতে থাকুন। এবার বলি চিলড্রেন অর্থাৎ শিশু, যারা নবজাতকের উপরে বয়সী, সেই রকম বয়সীদের জন্য বা সেই সব শিশুদের জন্য 7 থেকে 10 ফোঁটা করে একইভাবে 2 চামচ গরম জলে 7 থেকে 10 ফোঁটা ফেলে সকাল সন্ধ্যা দিনে 2বার করে দিতে থাকুন, সকাল বিকাল দিনে 2বার করে দিতে থাকুন। এবার বলি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অর্থাৎ অ্যাডাল্ট, সেই অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 20 ফোঁটা করে সিকি কাপ গরম জলে, চা কাপের 4 ভাগের 1 ভাগ জলকে বলা হয় সিকি কাপ। এই সিকি কাপ গরম জলে আপনি 20 ফোঁটা করে ফেলে সকাল সন্ধ্যা দিনে 2বার করে খেতে থাকুন, দেখবেন দারুণভাবে উপকৃত হবেন। বন্ধুরা, এবারে বলি যে অনেকে বংশগত বা জিনগত যে কনস্টিপেশন রোগ, যে পূর্বে আপনার কোনো রক্ত সম্পর্কিত কোনো ব্যক্তির দাদু হোক, ঠাকুমা হোক, বাবা হোক, মা হোক, তাদের কনস্টিপেশন রোগ ছিল, সেটা আপনার মধ্যে দেখা দিয়েছে। এছাড়াও দেখবেন যে আপনার বংশে যদি কারো ফিসার ফিস্টুলা বলি থাকে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, বা এমনিতে ধারণা সেটা যে কনস্টিপেশন জনিত কারণে এই রোগটা সৃষ্টি হয়েছিল, তাহলে আর জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। আপনি সেখানে একটা নসর ওষুধ ব্যবহার করবেন। এই বংশগত দোষ থেকে বাঁচতে একমাত্র উপায় এই নসর ওষুধ। সেটা কি? সিফিলিনাম 1M। আপনি তো জার্মানির ওষুধটা ব্যবহার করছেন, সপ্তাহে 1 বার করে সিফিলিনাম 1M 1 থেকে 2 ফোঁটা করে সকালবেলা খালি পেটে ব্যবহার করুন। দেখবেন আপনার যে বংশগত দোষ বা অতিরিক্ত যে কনস্টিপেশন, বা জার্মানির ওষুধটাও অনেক দারুণ পরিমাণে কাজ করতে থাকবে নসর ওষুধ ব্যবহারজনিত কারণে। নসর ওষুধের কাজ কি? যে দেহের মধ্যে যদি কোনো রকম বাধা সৃষ্টি হয়, সঠিক বা সুনির্বাচিত ওষুধ যদি কাজ না করে, এই নসর ওষুধ ব্যবহারের ফলে সেই রাস্তাগুলো কিন্তু সুপ্রশস্ত হয়ে যায়। সঠিক ওষুধটা যে কাজ হচ্ছিল না, সেটা কিন্তু কাজ করতে থাকে এবং তার কাজের উগ্রতা দ্বিগুণ বৃদ্ধি পায়। তাহলে সেরকমভাবে আপনারা ব্যবহার করছেন যদি জিনগত অর্থাৎ বংশগত যদি কোনো দোষ থাকে সেখানে, কিংবা সুনির্বাচিত ওষুধ যদি কাজ না হয় সেখানে। এবারে বলি যে রাত্রে আহারের পরে আরেকটা হোমিওপ্যাথি ওষুধ আপনার ব্যবহার করবেন, নাক্স 200 পটেন্সি। রাত্রেবেলা যখন আপনি শুতে যাবেন, অর্থাৎ শুতে যাওয়ার আগে আহারের পরে রাত্রে হালকা খাওয়ার চেষ্টা করবেন এবং কম পরিমাণে খিদে রেখে খাওয়ার চেষ্টা করবেন। এবারে রাত্রে যখন আপনি শুতে যাবেন আহারের পরে, তখন 2 ফোঁটা নাক্স 200 পটেন্সি সেবন করবেন। নাক্স 200 পটেন্সি সেবন করতে বললাম কেন? নাক্স আমাদের হজম ক্রিয়া বৃদ্ধি করে, পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে। আর এই পরিপাক যন্ত্র এবং তন্ত্র যখন পরিপাক ক্রিয়াটাকে খুব সুন্দরভাবে সমাধান করে, তখন কিন্তু আমাদের পরের দিন গ্যাস অ্যাসিড কমজন্য কারণে মলটাও পরিষ্কার হয়। যার জন্যে যাতে হজম ক্রিয়া ঠিক থাকে, সেই জন্য বললাম নাক্স 200 পটেন্সি আহারের পরে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে সেবন করতে। তাহলে দুটো ওষুধকে নিয়মিত আপনি সেবন করছেন, অ্যাডেল 11 যেরকম বললাম সেরকম সেবন করছেন, আর রাত্রিবেলা শুতে যাওয়ার পরে নাক্সটা ব্যবহার করছেন। আর যাদের বহু পুরানো কোষ্ঠকাঠিন্য, জিনগত বৈশিষ্ট্য, বংশগত দোষ, অনেক ওষুধ সেবন করেছেন, অনেক ডাক্তার দেখেছেন, তবু বিফল হয়েছেন, তখন কিন্তু আপনি ব্যবহার করবেন সিফিলিনাম। অবশ্যই করে ব্যবহার করবেন। আপনি সিফিলিনাম ব্যবহার করলেন হয়তো 2-4 মাত্রা, 4 সপ্তাহ ব্যবহার করলেন, কোনোভাবে আপনি উপকার পাচ্ছেন না বা সামান্য উপকার পেয়েছেন, তখন ওষুধটা কিন্তু ভুল নয়। আপনি সিফিলিনাম সেখানে 10M ব্যবহার করুন, ব্যবহার করে দেখুন। আপনার রোগটাকে সারাতেই হবে, না হলে তো আপনি পরে পরে এমন রোগে আক্রান্ত হবেন যে সেদিন আর কোনো কুল কিনারা থাকবে না। আপনি কি এরকম গ্যাস অ্যাসিড রোগে ভুগবেন, পরে পরে মাথা যন্ত্রণা আসবে, নানান রকম দোষ আসবে। গ্যাস হচ্ছে সর্বরোগের মূল কারণ বা গোড়া। তাহলে অবশ্যই করে আপনাকে কিন্তু কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠটাকে পরিষ্কার রাখতে হবে। এই যে জার্মানির এত বড় নামি দামি কোম্পানি যে এই ওষুধটাকে তৈরি করেছেন, এটা কি সম্পূর্ণ ফ্যাক না? মানুষের উপকারের উদ্দেশ্যে তারা যেরকম তৈরি করেছেন, আমরা সেই সব খোঁজগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি, সেই সব তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি। বন্ধুরা, যেরকম বললাম সেরকম সেবন করুন, অবশ্যই করে উপকৃত হবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের এই ভিডিওটাকে শেয়ার করে তাদেরকেও উপকার হতে সাহায্য করুন। চলি বন্ধুরা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।